চট্টগ্রামের চান্দগাঁওয়ে ক্যাম্প থেকে এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশে মিলেছে চিরকুট। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্তে ৮ বাংলাদেশি সহ ১১০ জনকে বিএসএফের পুশিন আটক করেছে বিজিবি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ, কাল থেকে আসামি পক্ষের শুনানি। নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা, চুরি করতে দেখে ফেলায় এই ঘটনা ধারণা পুলিশের। ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নয়ন কাজে ধীর গতি, ভোগান্তিতে চালক ও যাত্রীরা। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থে। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। চট্টগ্রামের চান্দগাঁওয়ে ক্যাম্প থেকে র্যাবের এসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা 11:30টার দিকে চান্দগাঁওয়ের র্যাব ৭ ক্যাম্পের নিজ অফিস কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সকালে অফিস করার উদ্দেশ্যে ক্যাম্পে আসেন পলাশ সাহা। অপারেশনের উদ্দেশ্যে বের হওয়ার জন্য তিনি অস্ত্রাগার থেকে প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহ করেন। পরে তার নিজ কক্ষ থেকে গুলির শব্দ শুনতে পান সহকর্মীরা। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার টেবিলের ওপর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এএসপি পলাশ সাহার মৃত্যু সম্পর্কে আসলে কি তথ্য জানতে পেরেছেন এবং একটি চিরকুটও কিন্তু উদ্ধার করা হয়েছে, আর সেখানে আসলে কি লেখা ছিল? আজকে সকাল 11:30টায় মূলত এই ঘটনাটি ঘটেছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে র্যাবের পক্ষ থেকে র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান তিনি আসলে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে এই বক্তব্য বা এই কথাগুলো বলেছেন। তবে এক্ষেত্রে ঠিক কী কারণে সেটি তার এই ঘটনাটি ঘটেছে বা এর ঘটনার পরম্পরা কি সেটি নিয়ে আসলে এখনও পরিষ্কার কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও নেই। তবে আজকে সকাল 11:30টায় তিনি যখন একটি অভিযানে যাওয়ার কথা, সেই অনুযায়ী তিনি আসলে তার অস্ত্রাগার থেকে প্রয়োজনীয় অস্ত্র গ্রহণ করে তার পক্ষেই তিনি অবস্থান করছিলেন। তো অধিনায়ক র্যাব ৭ যেটি বলছেন যে এই সময় তার পক্ষ থেকে গুলির শব্দ শুনে পরবর্তীতে আসলে তার সহকর্মীরা অন্যান্য কক্ষ থেকে ছুটে যান এবং সেখানে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পান। এবং এ সময় তার সামনে একটি চিরকুট লেখা ছিল তার টেবিলের উপরেই, এবং সেখানে আমরা চিরকুটটির ছবি দেখেছি। সেই ছবিতে তিনি চিরকুটিতে আসলে মৃত্যুর জন্য তার মা বা তার স্ত্রী কেউ দায়ী নয় বলে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে তার স্ত্রীর যে স্বর্ণালংকার সেগুলো যাতে তাকে বুঝিয়ে দেওয়া হয়। মায়ের দায়িত্ব তিনি দুই ভাইকে নেওয়ার জন্য বলেছেন। এরকম বেশ কিছু কথা লেখা ছিল আসলে। তবে পুরো বিষয়টি আসলে এখন তদন্ত সাপেক্ষ একটি বিষয়, কারণ ঠিক কী কারণে এই তিনি গুলিবিদ্ধ হলেন, তিনি কি নিজেকে গুলি করেছেন কিনা সেটিও আসলে এখন তদন্তের ব্যাপার। এবং যে চিরকুটটি সেখানে পাওয়া গেছে সেটি আসলে কার হাতে লেখা, এই বিষয়গুলো নিয়ে নানা আলোচনা আছে। এবং র্যাব ৭-এর অধিনায়কও তিনিও আমাদেরকে জানিয়েছেন যে পুরো ঘটনাটি আসলে খতিয়ে দেখা হচ্ছে এবং ঠিক কিভাবে কি ঘটলো সে বিষয়টি তারা পুরোপুরি অনুসন্ধান শেষে হয়তো তারা একটি কংক্রিট সিদ্ধান্তে আসতে পারবেন যে এই বিষয়টি আসলে কেন ঘটেছে বা কী কারণে ঘটেছে। আর এখন তার মরদেহ আমরা দেখছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ফরেন্সিক বিভাগের মর্গ সেখানে আছে। খুব দ্রুত হয়তো এই মরদেহের পোস্টমর্টেম বা পরবর্তী কার্যক্রম যে আইনানুগ কার্যক্রম সেটি হবে এবং তারপরে আসলে তাদের আত্মীয় স্বজন, তবে যদি আমরা এখানে তার আত্মীয় স্বজন কাউকে এখনো পাইনি, তার আত্মীয় স্বজনের কাছে পরবর্তী তথ্য বুঝিয়ে দেওয়া হবে। তবে একটি বিষয় হচ্ছে এই আলোচনা বা এই যে তথ্যগুলো এগুলো আমরা সবগুলো অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে পাচ্ছি। তবে কেউই আসলে এই বিষয়টিতে ঘিরে দায়িত্ব নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য গণমাধ্যমের জন্য দেয়নি। জি, ধন্যবাদ আপনাকে। অনুপম শীল জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক এবং রোহিঙ্গা সহ ১১০ জনকে অনুপ্রবেশের দায়ে আটক করেছে বিজিবি।
এর মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে আটক হন নারী শিশুসহ ৬৬ ভারতীয়। তাদের দাবি, গুজরাট থেকে আটকের পর জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ। ভোরে ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে এই ৬৬ ভারতীয়। গোমতী ইউনিয়নের আবুল মাস্টারের বাড়িতে তাদের অবস্থানের খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান চালায়। আটকেরা জানান, গুজরাট থেকে উড়োজাহাজে করে এনে শান্তিপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তারা বিজিবির তত্ত্বাবধানে রয়েছে। এদিকে কুড়িগ্রামের রৌমারী এবং ভুরুঙ্গামারী সীমান্তে ৮ বাংলাদেশি সহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ভুরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশকারী ১৪ জনই রোহিঙ্গা। ভোর 4:30 থেকে 6:30টার মধ্যে মাটিরাঙ্গা থানার তাইন্দং সীমান্ত দিয়ে 15 জন, গোমতী ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন, পানছড়ি থানার লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে 24 জন, সর্বমোট 66 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবি ব্যবস্থা গ্রহণ করছে এবং তারা যদি প্রশাসনের কোনো সহায়তা চায়, এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে যেন পুশব্যাক করা হয়। এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ভারতীয় নাগরিক এবং রোহিঙ্গা সহ কিন্তু ১১০ জনকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে বিজিবির পক্ষ থেকে। কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। দেখুন, খাগড়াছড়িতে আজকে যেটা হয়েছে, প্রায় আমরা এই পর্যন্ত যে খবর পেয়েছি ৬৬ জনকে কিন্তু অনুপ্রবেশ করানো হয়েছে এবং সেটির জন্য ভারতীয় যে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে দায়ী করা হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ২টি সীমান্ত, অর্থাৎ তাইন্দং সীমান্ত এবং একই সাথে সেখানে আরেকটি সীমান্ত যে শান্তিপুর, অর্থাৎ গোমতী ইউনিয়নের শান্তিপুর এবং তাইন্দং ইউনিয়নের এই ২টি সীমান্ত দিয়ে তাইন্দংয়ে ১৫ জন এবং এর মধ্যে হচ্ছে গোমতীতে হচ্ছে ২৭ জন এবং আরেকটি উপজেলায় অর্থাৎ পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া দিয়ে ২৪ জন, অর্থাৎ মোট এখন পর্যন্ত আমরা ৬৬ জনকে বাংলাদেশে জোর করে অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে এটা আসলে প্রথমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকে এই ছবিগুলো দেখছি এবং তাদের সাথে যখন স্থানীয়রা কথা বলছে সেখানে আমরা দেখছি তারা আসলে বাংলা ভাষায় কথা বলছে। তবে আমি বিজিবির একজন কর্মকর্তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি আনুষ্ঠানিকভাবে আমাকে কোনো বক্তব্য দেননি, তবে তিনি যেটুকু জানিয়েছেন, তিনি একটা বিষয় নিশ্চিত করেছেন, তারা ভারতের নাগরিক, তাদেরকে আসলে বিমানে করে গুজরাট থেকে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে প্রায় ঘন্টা ২-১ মধ্যে পায়ে হেঁটে তাদেরকে সীমান্ত পাড়ে দিয়ে বাংলাদেশে পুশিং করানো হয়েছে। সেই কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছে। পরবর্তীতে আমরা আসলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখেছি এবং অনেকগুলো ভিডিওতে তারা যে কথা বলছে, তারা বাংলা ভাষায় কথা বলছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ভারতের নাগরিক এবং তারাও নিশ্চিত করেছে, অর্থাৎ যাদেরকে পুশিং করা হয়েছে তারাও দাবি করেছে তারা ভারতের নাগরিক, কিন্তু তাদেরকে বিএসএফ জোর করে পুশিং করেছে। বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগে আমরা খাগড়াছড়ির যিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রয়েছেন নাজমুল আরা সুলতানা, তার সাথে কথা বলেছি। তিনি একই বিষয় আমাদের নিশ্চিত করেছেন বিভিন্ন সীমান্ত দিয়ে, অর্থাৎ এখন পর্যন্ত খাগড়াছড়ির ৩টি সীমান্ত দিয়ে এই ৬৬ জন ভারতীয় নাগরিক তারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং তাদেরকে কিন্তু বিএসএফ অনুপ্রবেশ করেছে এবং তারা এখন বিজিবির হেফাজতে আছে, তাদেরকে আটক করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়গুলো হচ্ছে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আবার পুনরায় ভারতে পুশব্যাক করানোর জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া সেটি নিয়ে হচ্ছে। তবে এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের কোনো বক্তব্য গণমাধ্যমের জন্য দেওয়া হয়নি। সমীর মল্লিক জানাচ্ছিলেন খাগড়াছড়ি থেকে। সুনামগঞ্জের চীনাউড়া সীমান্ত থেকে ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। ভোরে সদর উপজেলার মালাইগাঁও গ্রাম থেকে শাড়িগুলো জব্দ করা হয়, তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, চীনাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পণ্যের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মালাইগাঁও এলাকা থেকে 350 পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩১ লাখ টাকা। ঈদকে সামনে রেখে চোরাচালানি তৎপরতা বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। ৮ কার্যদিবসেই শেষ হলো মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। কাল থেকে শুরু হবে আসামিদের শুনানি। সকাল 10টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেষ দিনে সাক্ষী দেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের 2 চিকিৎসক। এ নিয়ে মামলার বাদীসহ মোট 29 জনের সাক্ষ্য নেওয়া হলো। এর আগে জেলা কারাগার থেকে 4 আসামিকে আদালতে হাজির করা হয়। মামলায় 13 এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ।
নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ভোররাতে উপজেলার খিলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা জানান, রাত ৩টার দিকে চিৎকার শুনে ঘরে গিয়ে তাহেরা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। হাসপাতালে নেওয়া হলে ভোরে মারা যান তিনি। রান্নাঘরের ফ্যান সরিয়ে ঘরের ভেতর চোর ঢোকে বলে ধারণা তাদের। চুরি করতে দেখে ফেলাই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনায় এক বা একাধিক ব্যক্তি জড়িত বলে ধারণা করতে পারছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। চোর এই কথা হলো, তার বাড়ির চিৎকার দেন লগে দিই, তখন আমরাও আশেপাশে যারা আসছিলাম আমরা বাড়ি আসলাম, সবাই আসি দেখলাম আমার ভাবির এই অবস্থা। এলো পাতাড়ে কুপিয়ে জখম করে চলে গেছে। তখন আমরা দ্রুত ওনাকে আমাদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়েছি। ওইখান থেকে পরে ডাক্তার রেফার করছে মাইজদিতে। তো ওইখানে আমরা নোয়াখালী সদর হাসপাতালে আনার পর ডাক্তার মৃত ঘোষণা করছে। তো আমি যদি ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নয়ন কাজে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা। নেতিবাচক প্রভাব পড়েছে পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্যে। ২০২১ সালে শুরু হওয়া প্রকল্প ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় শুধু সিলেট অংশে কাজের অগ্রগতি মাত্র ১২%। রাজধানী ঢাকা ও প্রধান বাণিজ্যিক শহর চট্টগ্রামের সঙ্গে সিলেটের যোগাযোগের মাধ্যম এই মহাসড়ক। ২০২১ সালে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প শুরু হলেও নেই দৃশ্যমান অগ্রগতি। ২০২৬ সালে কাজ শেষ করার কথা থাকলেও ২০২৮ সালের মধ্যে তা শেষ করা নিয়ে রয়েছে সংশয়। কাজের ধীরগতির কারণে ভাঙাচোরা পুরনো সড়কেই চলছে যানবাহন। এ পথে গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় লাগছে ৪ থেকে ৫ ঘন্টা পর্যন্ত। ট্রিপ নিয়ে আসার পথে আমরা অনেক দীর্ঘ সময় লাগে, তখন আমরা এই যে গাড়ির যে টাইমগুলো আছে টাইমগুলো কভার করা যায় না। মালের জন্য সিলেট যাইতে হয়, রাস্তার অবস্থা একবারে বেহাল অবস্থা। এখানে ওরা কাজ করে, বাট কাজটা কিন্তু কাজের মতো হচ্ছে না, একদম স্লোলি কাজ চলতেছে। মহাসড়কটি এশিয়ান হাইওয়ে এবং সার্ক হাইওয়ে করিডোরের গুরুত্বপূর্ণ অংশ। বাণিজ্যিক গুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত কাজ শেষ করার দাবি ব্যবসায়ীদের। ব্যবসায়ী তার নির্দিষ্ট মাল নির্দিষ্ট সময়ে তার মালটা পৌঁছতে পারে না, রাস্তাঘাটের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ভূমি অধিগ্রহণ সব জটিলতা নিরসন করে কাজের অগ্রগতি বাড়ানোর চেষ্টা চলছে, যা দ্রুত দৃশ্যমান হবে বলে আশা তাদের। যে ভূমি অধিগ্রহণ নিয়ে একটু জটিলতা ছিল, বাট নতুন জেলা প্রশাসক আসার পরে উনি নিজের সাইট ভিজিট করে আমাদেরকে যে ফাঁকা জায়গাগুলো আছে, যেসব জায়গাগুলো স্থাপনা নেই সেসব জায়গাগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সিলেট তামাবিল অংশে আমাদের নিজস্ব ভূমি আছে বেশ কিছু অংশে, তো সেই সমস্ত জায়গা থেকে তারা কাজ করতে পারবে। তো আপনারা আশা করি আগামী ৬ মাসের মাঝে খুব ভালো একটা অগ্রগতি দেখতে পাবেন। ২০৯ কিলোমিটার মহাসড়কটি উন্নয়নে খরচ হচ্ছে ৩০,০০০ কোটি টাকা। এর ৭৫ ভাগ যোগান দিচ্ছে এডিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জে আন্তনগর ট্রেন চালু সহ ৮ দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন তারা। তাদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচল করে আন্তনগর ট্রেন বনলতা এক্সপ্রেস, তবে রাজশাহী স্টেশন থেকে চলাচল করে ঢাকাগামী ৩টি ট্রেন, অথচ ৩টি ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুর সুযোগ রয়েছে। শুধুমাত্র রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এদিকে লালমনিরহাটের কাকিনা গঙ্গাচড়া সংযোগ সেতু দিয়ে বাস ট্রাক চলাচলের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কাকিনা পোনাহাটি চত্বরে বাস ট্রাক মালিক সমিতির আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অতিরিক্ত ব্যয় কমাতে সেতুটি দিয়ে যানবাহন চলাচলের দাবি জানান আন্দোলনকারীরা। আধিপত্য ঘিরে চুয়াডাঙ্গায় বাড়ছে সংঘর্ষ। গত ১ মাসে সংঘর্ষ হয়েছে ৪৭ বার, আর গত ৯ মাসে হত্যাকাণ্ডের শিকার ১৬ জন। এসব ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। পুলিশ তৎপর থাকার কথা বললেও ঘটনার পেছনে প্রশাসনের নিষ্ক্রিয়তা দেখছেন স্থানীয়রা। ১৫ এপ্রিল শহরের বড়বাজার পাড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত হন নিপুণ সাহা। দুদিন আগে দুজনকে কুপিয়ে গুরুতর জখম ও কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। আর ঘটনার সূত্রপাত ক্রেতা বিক্রেতার মধ্যে তরমুজ কেন লাল নয় এমন বিতর্ক থেকে।
আধিপত্য বিস্তার নিয়ে গত মাসে আরও কয়েকবার হামলা ও ধারালো অস্ত্রের ব্যবহার দেখা গেছে। পুলিশের তথ্য বলছে, এপ্রিলে সদর উপজেলাতেই কুপিয়ে আহত করা হয়েছে 7 জনকে, মারা গেছেন 1 জন। সাম্প্রতিক এসব ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। মারামারি হট্টগোল লেগেই আছে। আমরা সাধারণ মানুষরা বিপাকে ভয়ে আতঙ্কে আছি যে কখন কার সাথে বাইরে বেরিয়ে গ্যাঞ্জাম মারামারি বেঁধে যায়। যে গণ্ডগোল হইতেছে এগুলো তো শহরের এবং বাইরে থেকে লোকজন যারা আসতেছে তারা আতঙ্কে থাকতেছে। এজন্য পুলিশের অবশ্যই ভূমিকা থাকতে হবে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী গত 9 মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 16 জন, সংঘর্ষ হয়েছে 3 শতাধিক। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কড়া পদক্ষেপ না থাকায় বাড়ছে এসব ঘটনা। সাধারণ মানুষের ভিতরে আসলে কোনো আস্থা বলতে কিছুই নেই। আমরা চাই যেন সরকারিভাবে আইন শৃঙ্খলার দিকে একটু নজর দিয়ে চুয়াডাঙ্গার পরিস্থিতিটা একটু স্বাভাবিক করে। পুলিশ বলছে, নজরদারির পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় আনতে তৎপর প্রশাসন। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অভিযোগের ভিত্তিতে অথবা কখনো পুলিশ সউদ্যোগে এটা অভিযোগ গ্রহণ করে বা মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি। আমরা রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে তার প্রত্যেকটি ঘটনাতে আলাদা আলাদা করে অভিযোগের প্রেক্ষিতে আমরা কাজ করতেছি। গত 9 মাসের সংঘর্ষ হত্যার ঘটনায় 450 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরের বকশীগঞ্জে বিএনপির বহিষ্কৃত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে পথসভা করার অভিযোগ উঠেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে। সকালে পৌর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপি নেতারা। এ সময় তারা বলেন, গত 5 মে বকশীগঞ্জের নিজ এলাকায় যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম। তাকে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও তিনি তা এড়িয়ে যান। পরে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে কয়েকটি পথসভা করেন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি জেলা ও কেন্দ্রকে লিখিতভাবে জানানোর কথা জানান বিএনপি নেতারা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। পরে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। সকাল 11:30 থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে দুপুর 1:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে জড়ো হয়। এ সময় গেটে তালা ঝুলিয়ে বাসভবনের সব পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শাটডাউন দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ রয়েছে, তবে ক্লাস ও পরীক্ষা চালু রয়েছে। এখন আমরা এক দফাতেই আছি, এক দফা না আদায় হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো। কোনো আপোষ হবে না। আমাদের এই স্বৈরাচারী ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ছাদ উড়ে যাওয়ার পরেও যাত্রী নিয়ে বাস চালানোর ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে। রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসারা হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি জানান, গত রাত 9টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার ধলেশ্বরী টোল প্লাজা থেকে চালক শহীদুল শেখকে গ্রেফতার করা হয়েছে। 17 এপ্রিল রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার ও পরে একটি কাভার্ডের সাথে সংঘর্ষ হয় বাসটির। এ সময় পালাতে গিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে লেগে বাসটির ছাদ উড়ে যায়। এরপরেও প্রায় 10 কিলোমিটার বাস চালিয়ে কুমারভোগ এলাকায় বাস রেখে পালিয়ে যায় চালক। গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় ডাকাতরা। পুলিশ জানায়, স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম আজাদের বাড়িতে রাত 3টার দিকে মুখোশ পরে 5 থেকে 6 জন ডাকাত গেট ভেঙে ভেতরে ঢোকে। পরে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার এবং টাকা লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাত গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। পটুয়াখালীর কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 8:30টায় পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জিন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে খালে ময়লা ফেলতে গিয়ে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করা হয়। কয়েকদিন আগের মরদেহ হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর মরদেহ খালে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর সদর উপজেলার সোনাপুর ও চরভুতা এলাকায় আলাদা 2টি ধর্ষণের ঘটনায় কবিরাজ আবু সিদ্দিক এবং রুবেল নামে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় পৃথক 2টি মামলা দায়ের করেন ভুক্তভোগীদের পরিবার। এর আগে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সোনাপুর এলাকার নাতিকে চিকিৎসা করাতে কবিরাজ আবু সিদ্দিকের কাছে আসেন ভুক্তভোগী ওই নারী। চিকিৎসার এক পর্যায়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে পালিয়ে যায় সিদ্দিক। পরে স্থানীয়দের সহযোগিতায় কবিরাজকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়। মঙ্গলবার বিকেলে একই উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করে রুবেল নামে এক যুবক। এই ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে কোমলনগরে অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেলকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদায় ডিম সংগ্রহের সব প্রস্তুতি শেষ। এখন ঝড় বৃষ্টির অপেক্ষায় আছেন কয়েকশো জেলে। ডিম ছাড়লেই তারা মেতে উঠবেন উৎসবে। বিশেষজ্ঞরা বলছেন এখনো হালদার ভৌত এবং রাসায়নিক পরিবেশ ভালো রয়েছে। কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় সাধারণত এপ্রিলের শেষ থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে ডিম ছাড়ে মা মাছ। এজন্য মেঘের গর্জনের সাথে থাকতে হয় ঝড় বৃষ্টি। এতে উজান থেকে ধেয়ে আসা স্রোতে ডিম ছাড়ে মা মাছ। নির্ধারিত সময়ে একটি পূর্ণিমা ও অমাবস্যা পার হয়েছে, তাই সামনে পূর্ণিমার জন্য নদী পারে বৃষ্টির অপেক্ষায় 4 শতাধিক ডিম সংগ্রহকারী। এবারে আমরা মাছের আনাগুনো ভালো দেখতে পাচ্ছি, এই কারণে এবারে ডিম দেওয়ার সম্ভাবনাটা আমি বেশি মনে করি। প্রস্তুতিও আমি মনে করি অন্যান্য বারের চেয়ে খুব ভালো। সব মিলে হালদাতে এবার একটা উৎসব হবে বলে আমরা মনে করি। হালদা বিশেষজ্ঞরা বলছেন এবার নদীর পরিবেশ ভালো রয়েছে, পানির রাসায়নিক গুণাগুণও অনুকূলে। রাবার ড্যামে পানি আটকানো ছিল, এবার রাবার ড্যাম ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দিতে বাধ্য হয়েছে ওনারা, এবং পানির যেই গুণাগুণ সেই গুণাগুণও মোটামুটি অনুকূল আছে। তা মৎস্য অধিদপ্তর খুবই সম্পৃক্ত ছিল, খুবই আন্তরিক ছিল। এবার প্রতিদিনে তারা অভিযান নেমেছে। মৎস্য বিভাগ বলছে হালদা নদীতে দূষণ, চোরাইজাল, মা মাছ নিধন রোধে বিভিন্ন সংস্থাকে নিয়ে একসাথে কাজ করছে তারা। আমাদের 6টা হ্যাচারি রয়েছে, তার মধ্যে 3টা হ্যাচারি আমরা সংস্কার কাজ করছি। আগামী অর্থবছরে বাকি 3টার সংস্কার কাজ চলবে এবং এখন পর্যন্ত আমাদের যে প্রস্তুতি রয়েছে তাতে আমরা খুব আশাবাদী যে সাকসেসফুলি আমরা এই বছরটা ডিম সংগ্রহ করতে পারবো। ডিম সংগ্রহ থেকে মাছ চাষের প্রক্রিয়া ঘিরে কয়েক হাজার মানুষ জড়িত, যেখানে প্রতি বছর অর্থনৈতিক সংশ্লিষ্টতা থাকে কমপক্ষে 800 কোটি টাকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গ্রামীণ মাটির রাস্তা এবং পাকা সড়ক নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে 5 গ্রামের অন্তত 20,000 মানুষ। সড়ক নির্মাণে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। গোপালগঞ্জের কোটালীপাড়ার মান্দ্রা, টুটাপাড়া, জাঠিয়া, কবলারপাড় এবং চিহাটি গ্রামের প্রায় 20,000 মানুষের চলাচল ঘাঘর নদীর পাড় দিয়ে। বর্ষা মৌসুমে পাড়টি তলিয়ে গেলে ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। ভোগান্তির কথা বিবেচনা করে সরকারের বিশেষ বরাদ্দে 6 কিলোমিটার মাটির রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণের দায়িত্ব পায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী। 6 কিলোমিটারের মধ্যে মাত্র 3 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ হলেও বাকি 3 কিলোমিটার রাস্তার মাটি খুঁড়ে রাখায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিয়ম ও দুর্নীতির কারণে সড়কটি নির্মাণ কাজ শেষ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। চেয়ারম্যান ফোন তো আমরা যাইতে পারি নাই, রাস্তা যতটুকু হাইট হওয়ার কথা ছিল, রাস্তা যতটুকু ছিল সেটুকু নাই। আমার এই রাস্তাটা একটু উপকার, আমি যেখানে বাসা থাকি বাবা, আমি একটু ডাক্তার যাইছি, একটু গাড়ি করে চলে। রোগী থাকলে বর্তমানে হেলিকপ্টার ল্যান্ড করানো ছাড়া উপায় নেই, কারণ আমাদের এখানে তো আপনার ভালো কোনো সুব্যবস্থা নাই। রাস্তার লেন ছিল 6 কিলোমিটার, এর ভিতরে আমরা 3 কিলোমিটার কমপ্লিট করছি এবং তার মেজারমেন্ট করে আমরা বিল পরিশোধ করছি। বাদবাকি সামনে 3 কিলো থেকে 6 কিলো রাস্তাটা চলমান আছে। রাজশাহীতে আগামী 15 মে থেকে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে বাজারে আসবে আম। অপরিপক্ক আমের বাজারজাত ঠেকাতে জেলা প্রশাসন এবারও ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করেছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গুটি জাতের আম পাড়া যাবে 15 মে থেকে। এছাড়া গোপালভোগ 22 মে, লক্ষণভোগ ও রানী পছন্দ আম সংগ্রহ করা যাবে 25 মে থেকে। হিমসাগর, খিসাপাত নামানো যাবে 30 মে। এছাড়া
কোনো দুর্যোগ দেখা দিলে অনুমতি নিয়ে আগাম আমও নামানো যাবে, তবে সময়ের আগে যদি কেউ অপরিপক্ক আম নামায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন জেলা প্রশাসক। সকল প্রকার গুটি আম 15ই মে থেকে সংগ্রহ শুরু করা হবে। গোপালভোগ আম 22শে মে থেকে, রানী পছন্দ লক্ষণভোগ 25শে মে থেকে, হিমসাগর বা খিরসাপাত 30শে মে থেকে। পরিপক্ক হওয়ার পূর্বেই সেটিকে বাজারজাত করার উদ্দেশ্যে হয়তো গাছ থেকে পেড়ে ফেলেন এবং সেটাকে কেমিক্যাল মিশ্রিত করতে পারেন, তো এই বিষয়টাও আমরা দেখব। খাগড়াছড়িতে হতদরিদ্রদের স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা। এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনী পাহাড়ের শান্তি এবং সম্প্রীতি রক্ষার পাশাপাশি স্থানীয়দের জীবনমান উন্নয়নে সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। চক্ষু শিবির ক্যাম্পেইনে 500 রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়, পাশাপাশি 100 জন চক্ষু রোগীকে সার্জারির আওতায় আনা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি স্থানীয়রা। লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার ইউনুস সোহেলের অপসারণ দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দলিল লেখকদের ব্যানারে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, রায়পুর সাব রেজিস্ট্রার ইউনুস সোহেল দীর্ঘদিন ধরে সেবা গ্রহীতাদের হয়রানি করে আসছেন। প্রতি দলিল দাখিলে চাঁদা দাবি ও চুক্তিভিত্তিক খাজনা দাখিলে বাধ্য করাও অভিযোগ করেন তার বিরুদ্ধে। অফিস সহকারী আসমা বেগম এবং অফিসের নৈশ প্রহরী সোহেলের যোগ সাজসে তিনি এসব অনৈতিক কাজ করে থাকেন বলেও জানান বক্তারা। সাব রেজিস্ট্রার ইউনুস সোহেল, অফিস সহকারী আসমা বেগম এবং ঝাড়ুদার সোহেলকে দ্রুত অপসারণের দাবি জানান তারা। রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে এখন উৎসবের আমেজ। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে কবিগুরুর কাছারি এবং কুঠিবাড়ি। এবার জাতীয়ভাবে কবির স্মৃতি বিজড়িত এই 3 স্থানে পালিত হচ্ছে তার জন্মদিন। কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে বসেই গীতাঞ্জলি সহ অনেক কাব্যগ্রন্থ রচনা করেন। 4 বছর পর জাতীয়ভাবে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে এই কুঠিবাড়িতে। উৎসবটি পালন হতে যাচ্ছে, আমরা আশাবাদী যে অনেক সুন্দরভাবে উৎসবটি পালন করা হবে। ঠাকুরের সাহিত্যের বেশিরভাগটা ওনার কিন্তু এখানে কিন্তু লেখা। আয়োজন নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি শেষ করেছে প্রত্নতত্ত্ব বিভাগ। 3 দিন ধরে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সাজিয়েছি আলোচনা সভা ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে। একই চিত্র নওগাঁর আত্রায়ের পতিসর কাছারি বাড়িতে। পরিষ্কার পরিচ্ছন্নতা, প্যান্ডেল ও তোরণ স্থাপন সহ প্রস্তুত করা হয়েছে দেবেন্দ্র মঞ্চ। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সেখানে থাকছে 3 দিনের গ্রামীণ মেলা। প্রত্যেকের বাড়িতেই আত্মীয় স্বজন থাকে, তারা এই মেলা দেখা উপলক্ষে, রবীন্দ্র জন্মজয়ন্তী দেখা উপলক্ষে পতিসরে আসে। যে সমস্ত শিল্প ও সংস্কৃতি সম্মানা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা শিল্পী রয়েছেন, যারা রবীন্দ্রনাথকে চর্চা করেন, তাদের মিলন মেলা অনুযায়ী একটা মেলা হবে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এখন উৎসবের আমেজ। কবির কাছারি বাড়িতে রবীন্দ্র জয়ন্তীর 3 দিনের অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বরণ্য বা দেশবরণ্য রবীন্দ্র গবেষক, জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। আমরা আশা করি যে খুব ভালো একটি অনুষ্ঠান আমরা আয়োজন করতে সক্ষম হব। শাহজাদপুরের কাছারি বাড়িতে বসে কবি রচনা করেছেন সোনার তরী, চিত্র, চৈতালি, কল্পনা, ছোট গল্প সহ অনেক সাহিত্যকর্ম। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুর অঞ্চলে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। গতবারের তুলনায় দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। কৃষি বিভাগ বলছে, রংপুরের পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়ার তিস্তার চর ও তারাগঞ্জ, বদরগঞ্জ সহ পীরগঞ্জ এলাকার করতোয়া এবং ঘাঘট নদীর চরাঞ্চলে প্রচুর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এছাড়া নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও বাম্পার ফলন হয়েছে ভুট্টার। 5 জেলায় 1,27,619 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে উল্লেখ করে কর্মকর্তারা বলছেন, ভালো দাম পাওয়ায় অনেক কৃষক ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন।
ফলন আশা করছি এবং কৃষক এই ফসলটি তারা আবাদ করে এবং তারা ন্যায্য মূল্য প্রাপ্তির কারণে আমার মনে হয় যে তাদের যে আশার প্রত্যাশা জায়গা সেটি তারা পূরণ করতে সক্ষম হবে। খুলনার বটিয়াঘাটা থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী কালা তুহিন সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে চক্রাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন খবরে চক্রাখালী এলাকার ফারুকের হাঁসের খামারে অভিযান চালায় যৌথ বাহিনী। তার উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কালা তুহিন, হাবিব ও হাসান নামে 3 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, একটি 1 শুটার গান, 6 রাউন্ড গুলি এবং 2 কেজি গান পাউডার সহ দেশি মদ উদ্ধার করা হয়। কালা তুহিনের নামে খুলনার বিভিন্ন থানায় 22টি মামলা রয়েছে। এদিকে গাইবান্ধা শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কক্সবাজার সদরের খুরুশকুলের একটি মৎস্য খামারে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা রাইয়ান কাশেম সহ 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে রোববার রাতে খুরুশকুলে আল্লাহওয়ালা হ্যাচারিতে আলী আকবর নামে যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এনসিপি নেতা রাইয়ান কাশেম সহ 3 জনকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই হ্যাচারির মালিক জাহাঙ্গীর কাশেম কারাগারে যাওয়া এনসিপি নেতা রাইয়ানের বাবা। আটক অন্য 2 জন হলেন হ্যাচারির ম্যানেজার মোহাম্মদ মিজান এবং নৈশ প্রহরী মোহাম্মদ হোসাইন। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।